অ্যাক্সিয়াল পেগমেন্ট ডিজাইন শিখেছি। ডিজাইন বলতে থিকনেস শিখেছি। ওই থিকনেসটা কত আসছিল? 7 ইঞ্চি। হ্যালো, হ্যালো। স্যার, মাঝখানে আপনার কথা বোঝা যায় নাই। আমরা গত ক্লাসে রিজিড পেগমেন্ট এবং ফ্লেক্সিবল পেগমেন্ট পড়েছি। রিজিড পেগমেন্টের থিকনেস কত আসছিল? 7 ইঞ্চি। পিসিএ মেথডে আমার কথা শোনা যায়? স্যার, ভেঙে ভেঙে আসতেছে স্যার। ঠিক আছে, ফ্যান, 3-4টা ফ্যান চল। এইবার জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এইবার শোনা যায়? জি স্যার। হ্যাঁ, আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি, ফ্যান অনেকগুলি চলতেছিল। ওকে। আমাদের থিকনেস কত আসছিল রিজিড পেগমেন্টের? 7 ইঞ্চি না? পিসিএ মেথডে। জি স্যার। হ্যাঁ। তো আজকে যে অঙ্কটা করব, এই অঙ্কটা আপনারা, আমার ক্যালকুলেশনে একটু ভুল হইতে পারে, কিন্তু কারেক্ট করে আমাকে জমা দিবেন। ঠিক আছে, ডাটা বসানো ঠিক আছে, ক্যালকুলেশন একটু ভুল হইতে পারে, কারণ আমি নিজে নিজে আমার কাছে ক্যালকুলেট করে করে থিকনেস অফ রিজিড পেগমেন্ট ছিল 7 ইঞ্চি আমার আগের ক্লাসে। আমি যদি 2 লেইনের একটা রিজিড পেগমেন্ট ডিজাইন করতে চাই, ধরেন 2 লেইনের করব, এখন স্ল্যাব স্ল্যাব যেইগুলি করব, একটা স্ল্যাবের উইথ অফ দ্য পেগমেন্ট হলো 24 ফিট ধরেন, আর লেন্থ অফ দ্য পেগমেন্ট হলো 45 ফিট, মানে আর উইথ হবে 24 ফিট। তাহলে 24 ফিট হলে টু রাস্তা। ঠিক আছে, ঠিক আছে। লম্বা কতটুকু? লম্বা হয়েছে, মানে পার স্ল্যাবের লম্বা হয়েছে 45 ফিট, আর রাস্তার উইডথ হয়েছে 48 ফিট। তাহলে একটা স্ল্যাবের একটা তুলে এখন যে স্টিলটা ব্যবহার করব, তার অ্যালাউবেল স্ট্রেংথ হলো ধরেন 3000 PSI, মানে আমরা 33 PSI হইতো। আমরা 33 কেন ব্যবহার করছি আমি একটু বলি। 60 গেইটে ওয়ার্কিং স্ট্রেস হলো WSD মেথডে আমাদের সর্বোচ্চ ধরি কত? 0.4, 0.5 FC প্রাইম যদি করেন, তাহলে স্টিল ব্যবহার করেন, তাইলে আসে হচ্ছে 30,000-এর মতো। ঠিক আছে না? হ্যালো। স্যার, আপনার কথা মাঝখানে ভেঙে ভেঙে আসে স্যার।
এখনো বোঝা যায় না? স্যার মাঝে হ্যালো, মাঝে নেটে প্রবলেম করে স্যার। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার আপনার কথা ক্লিয়ার আসে না। এখন আসতেছে? জি জি স্যার। স্যার। আমরা 60 গেজ স্টিল ব্যবহার করলে 60 গেজের ওয়ার্কিং স্ট্রেস কত? 0.5 ইন্টু 60,000 মানে 30,000, ঠিক না? জি স্যার। আর ওয়ার্কিং স্ট্রেস কি বলে? স্ট্রেসটা তো ইল্ডিং স্ট্রেস তো 0.5 এফসি প্রাইম, চাইলে ওইটা হলে 30,000। তো আমরা ধরলাম যে ওই 30,000 এর কাছে 33 PSI। কারণ এবারে 2700 PSI ধরলাম, আর বন্ড স্ট্রেস ধরলাম 350। বন্ড স্ট্রেস তো অনেক কম হয়, 350 PSI। তো এখন প্রথম আসেন মেইন স্টিল ডিজাইন, মানে মাঝখানে কালকে দেখাইছি মেইন স্টিল ডিজাইন। কতটুকু স্টিল লাগবে ট্রান্সভার্স এবং লংজিটিউডাল ডাইরেকশনে? ফর্মুলা হলো এফ ইন্টু। এখন আমি আহ, আমরা আমি স্ল্যাব ধরেছি কি 45, 45 এর অর্ধেক এখানে, অর্ধেক আমরা মাঝখানে টাইবার ব্যবহার করি। ইয়া হবে কত? ডাব্লিউ হলো 150 পাউন্ড/ফিট কিউব, হলো ইউনিট ওয়েট অফ দা কনক্রিট। তারে 7 ডিভাইড বাই 7.5 পাউন্ড/ফিট। ওকে, জি স্যার। ক্যানাল কফিসিয়েন্ট এটার মান সবসময় 1.5। তো আমরা ও- ওই ডাব্লিউ হলো স্টিলের যে ওয়ার্কিং স্ট্রেস সেটা হলো 33,000। আর এল হলো লেন্থ অর্ধেক, যেহেতু স্ল্যাবের মাঝখানে টাইবার থাকে, অর্ধেক অর্ধেক কাজ করে। সেটা 45/2 করলে আমাদের আসে 0.115 ইঞ্চি স্কোয়ার। আমি যদি চার বা মানে 4.15, তাইলে 0., সরি, 4 বারের হলো 0.2, তাইলে স্পেসিং হলো 0.2 ডিভাইড বাই 0.115, তাইলে 1.74 ফিট। এত ফিট পর পর আমাকে লংজিটিউডাল বরাবর স্টিল বসাইতে হবে। ওকে, এটা আরসিসি তে করেছেন, করেছেন না? জি জি স্যার। স্যার। এইবার আসেন, এখানে একটু ভুল হয়েছে। ইন দ্য ট্রান্সভার ডাইরেকশন 87 হচ্ছে ইউনিট ওয়েট, 1.5 হচ্ছে ফ্রিকশনাল এরিয়া, আর আমার 24 ফিট হলো স্ল্যাব। অর্ধেক করতে হয়, যেহেতু অর্ধেক অর্ধেক দুই সাইডে কাজ করে। মাঝখানে থাকে কি টাইবার। টাইবার যেহেতু মাঝখানে থাকে 24/2, 24/2। আর এখানে 2700 হবে না, এখানে 3300 হবে। এই জিনিসটা একটু কারেকশন করে নেন। হ্যালো, হ্যালো। জি জি স্যার। স্যার। এখানে কেন সে 2700 ব্যবহার করছে? 2700 ব্যবহার করছে, বলছে যে অ্যালাউয়েবল স্ট্রেংথ অফ টাইবার হচ্ছে 2700। যেহেতু এই টাইবারের দুই সাইডে থাকে, আহ, দুই সাইডে, এটা অ্যাকচুয়ালি আমি তো এটা মেইন স্টিলে ব্যবহার করছি, এটা 3300 হওয়ার কথা, এটা টাইবারেরটা হবে না। টাইবার ডিজাইন যখন করব তখন এটা টাইবারেরটা হবে। সে টাইবারেরটা এখানে বসিয়ে দিছে, এখানে বইতে ভুল আছে। সময় এটা 2700 হবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। কিন্তু 2700 যদি আমি মেইন বারেও ব্যবহার করি,
ট্রান্সভার্স ডাইরেকশনে আপনারা বলতে পারবেন একটা যদি ছাদে স্ল্যাব ব্যবহার করেন, শর্ট ডাইরেকশনে রড বেশি থাকে না লং ডাইরেকশনে রড বেশি থাকে? আপনার ডিজাইন হয়েছে কি হয় নাই এটা বলে ফেলতে পারবেন? শর্ট লং ডাইরেকশন। ডাইরেকশনে রড বেশি থাকে না শর্ট ডাইরেকশনে রড বেশি থাকে? একটা idea দিই। গোসল করার পরে গামছা যখন পানি দিয়ে করেন, গামছার চতুর্দিকে যদি ধরেন কোন direction? short direction না long direction? শর্ট ডিরেকশনে স্যার। রাইট। শর্ট ডাইরেকশন আপনারা গামছার দিকে লক্ষ্য করেন, গামছা বাঁকে হচ্ছে শর্ট ডাইরেকশনে, রড সবসময় শর্ট ডাইরেকশনে বেশি হবে। Clear? জি স্যার। তাইলে আমি যদি 2700 ব্যবহার করি, তো ভাগ করতেছে 3300 দিয়ে না, ভাগ করতেছি 2700 দিয়ে, মানে রড বেশি ব্যবহার করতেছি। রড আশা করা আমি বলে দিচ্ছি, 3300 দিয়ে ভাগ করলে রড আরো কম আসবে না? জি স্যার। আমি কিন্তু 2700 দিয়ে ভাগ করলে ডিজাইন ওকে হয়ে যাচ্ছে, কিন্তু রড একটু বেশি পড়তেছে, একটু ইকোনমিক্যাল ডিজাইন হচ্ছে না। ইউর হবে না, কারণ হবে আমি তো 2700 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে রড যা লাগে তার চেয়ে বেশি ব্যবহার করছি, সেফ সাইডে থাকবো। আমার কথা বুঝেছেন কিনা? জি স্যার স্যার। সব কথা বোঝা যায়নি স্যার, ভেঙে ভেঙে স্যার, আসছে। বলেন। হ্যালো। স্যার সব কথা বোঝা যায়নি স্যার। যদি 3300 দিয়ে ভাগ করি, তাইলে রড বেশি লাগে না 27,000 দিয়ে ভাগ করলে বেশি লাগে? 27,000 দিয়ে বেশি দিলে, ভাগ করলে বেশি লাগবে স্যার। বেশি লাগে। তো 27,000 দিয়ে যদি ভাগ করি, আমার রড বেশি দিচ্ছি, তো শর্ট ডাইরেকশনে রড বেশি দিলে তো ভালোই, কারণ ওইদিকে বাঁকে বেশি, আমি রড বেশি দিচ্ছি, আমার ডিজাইন হয়ে যাবে, কিন্তু হবে না। তবে actually তো 33,000 দিয়ে ভাগ করার কথা। জি ক্লিয়ার স্যার। না? স্যার বুঝছি স্যার। বুঝেছেন? জি আমি স্যার। একটা ইয়ারফোন নিয়ে আসি, তাইলে আপনারা আরো ভালো বুঝবেন। আমি ইয়ারফোন ইয়ে করছে।
হ্যালো, হ্যালো, জি হ্যালো, স্যার। শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। এখন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো এখন আমি যদি 27,000-এর পরিবর্তে 33,000 দিয়ে ভাগ করি, তাইলে কিন্তু আমার পারফেক্ট ডিজাইন হয়। কারণ আমার তো মেইন স্টিলের অ্যালাউয়েবল স্ট্রেস হলো 33,000, সুতরাং এখানে 33,000 হওয়ার কথা মেইন স্টিলের ক্যালকুলেশনের সময়, 27,000 না। কিন্তু 27,000 দিয়ে ডিজাইন করলে ডিজাইন ওকে হয়ে যাবে, কারণ হলো আমার স্টিল যা দরকার তার চেয়ে আমি বেশি ব্যবহার করছি, এটা ক্ষতিগ্রস্ত হবে না। এখন স্পেসিং বের করার জন্য আমরা কি করি? 4 বারের সুতা 4 বারের হলো এরিয়া হলো 0.2, আর ইয়া লাগতেছে 0.075, ওটা দিয়ে ভাগ করলে 2.76 দিয়ে এত ফিট পর পর মেইন স্টিল ব্যবহার করব। এতটুকু কারো অসুবিধা আছে কিনা? আছে? না স্যার। হ্যাঁ। না স্যার। ওকে, এইবার আসেন, আমরা টাইবার ডিজাইন করতে হলে টাইবার কোথায় লাগে? টাইবার হচ্ছে লংজিটিউডিনাল আইআরসি, ইন্ডিয়ান রোড কংগ্রেসের ফর্মুলা ব্যবহার করি, যেটা অ্যাস্টো ব্যবহার করে। সেটা ব্যবহার করলে আমার ফর্মুলা হয়েছে বি এফ এইচ ডাব্লিউ। টেনশনে কনক্রিটের যে, সরি, স্টিলের যে স্ট্রেস, সেটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এখানে হবে 100 × আর বি হলো ডিস্টেন্স বিটুইন জয়েন্ট অ্যান্ড মানে ওই, দেখবেন এখানে একটু ছবি দেখাই। এই তো টাইবার ব্যবহার করছেন, এখানে যে কালো দাগটা মাঝখানে আছে, এই কালো দাগের দৈর্ঘ্য হয়েছে বা হয়েছে বি। ওকে। তারপরে এফ কিছুক্ষণ আগে বলেছি, এফ হলো ফ্রিকশনাল ওটার মান 1.5, ওটা স্ট্যান্ডার্ড। এইচ হলো থিকনেস অফ দ্য স্ল্যাব, এটা তো কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমরা 7 ইঞ্চি ব্যবহার করছি। আর এটা সেন্টিমিটারে আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, ওটা। আর লেন্থ অফ দ্য ফাইবার এলডি ডি এস এস 2 × SB। এস তো কিছুক্ষণ আগে বলেছি টেনশনে রডের আর SB হলো বন্ডিং এ কনক্রিটের মান। বার ব্যবহার করি তাইলে 24.6, আর যদি প্লেন স্টিল বার ব্যবহার করি বার মানে যার উপরে দাগ থাকবে, একটু উঁচু থাকবে সেটা। আর প্লেন বার ব্যবহার করলে 7, আপনি কোনটা ব্যবহার? এটা হলো মেইন ইয়া যেটা আইআরসি ব্যবহার করে। কিন্তু আমরা কি করি দেখেন, এখানে আমরা কিন্তু এলজিডি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওদের একটা ম্যানুয়াল আছে। তারা তো কিন্তু এইভাবে ব্যবহার করে। এদের ফর্মুলাটা অনেক সহজ। সহজ মানে ট্রান্সভার্সে যেইভাবে ব্যবহার করেছেন সেই ফর্মুলাটাই ব্যবহার করে। দেখেন, ডাব্লিউ মানে 87.5 আমরা পেয়েছি, এফ মানে 1.5, এফ এস হলো ফাইবারের স্ট্রেংথ 270। দেখেন 2700 ব্যবহার, 24 হলো, যেহেতু উইথ বরাবর ব্যবহার করেছে 24/2 করলে 0.07। আমি যদি 5 বার ব্যবহার করি মানে করি, ওটার এরিয়া হচ্ছে 0.31, তাকে 0.0 দিয়ে এত হলো আমার এত ফিট পর পর স্পেসিং ব্যবহার করতে হবে টাইবারের ক্ষেত্রে। আর লেন্থ অফ দ্য টাইবার ব্যবহার করে এলজিডি ব্যবহার করে FS × D/2 তো আমার এটা কত কত ব্যবহার করছি? FS হলো 2700, ডি মানে আমি 5 সুতা স্টিল ব্যবহার করছি 5/8, আর 2 2 থাকলো
বন্ড স্ট্রেস ওইখানে লিখে নিয়েছি বন্ড স্ট্রেস কত, বন্ড স্ট্রেস 3500 PSI। এটা দিয়ে কি করা হচ্ছে, এলজিডি লেন্থ বের করছে, প্লাস ওই যে মাঝখানে যেই কালো দাগটা থাকে ওইটা 3 ইঞ্চি, বা যেটা হচ্ছে ওইটার জন্য প্লাস 3 ইঞ্চি করলে 25 ইঞ্চি লেন্থ ধরা হয়। মানে একটু ছোট না ধরে 24 ইঞ্চি ধরলে তো হবে না, তার চেয়ে বড় আস্ত সংখ্যা কি 25 ইঞ্চি। গেল কি, বোঝা গেল কি? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আমরা ওই উপরের পারি ব্যবহার করলে ওটা অ্যাস্টোর মতো নিয়ম বা আইআরসির মতো এলজিডি তার এটা থাম রুল হিসাবে মোটামুটি এটা রোডস এন্ড হাইওয়েজ এবং এলজিডি বাংলাদেশে ব্যবহার করে থাকে। আমি যেহেতু আমরা আমি একটা রোডস এন্ড হাইওয়েজ বা সরি এই স্ট্যান্ডার্ড যেটা আইআরসি ফর্মুলা সেটা দিয়ে ইচ্ছা করলে আমরা টাইবার ব্যবহার করতে পারি, কি ক্যালকুলেশন করতে পারি, তাহলে সেটা একটু দেখে নিই। ধরেন একটা সিমেন্ট কনক্রিট পেভমেন্ট আছে যার থিকনেস হলো 18 ইঞ্চি, মানে এইচ হলো 18 ইঞ্চি, 2 লেন রাস্তা, প্রত্যেকটা 7.5 মিটার লম্বা, মানে উইথ এ লঙ্গিটিউডাল জয়েন্ট। টাইবার ডিটেলস বের করতে বলবে। কনক্রিটের ইউনিট ওয়েট 2400 kg/cm²। অ্যালাউবেল স্ট্রেংথ আমি কি বলেছি, এটা কিন্তু kg/cm, কিছুক্ষণ আগে 27,000, এটা হচ্ছে পাউন্ড পার ইয়াতে ইঞ্চি স্কোয়ারে, আর এটা হলো kg/cm, এটাকে কনভার্ট করলে 1750 হয়। টাইবার স্ট্রেংথ যেটা 27,000 ছিল, ওটা kg/cm হলে 14,000 মতো হয়, আর বন্ড স্ট্রেংথ হয় 24.6। তো আমরা আমাদের ফর্মুলা কত ছিল, আমাদের যেটা আইআরসি বা অ্যাস্টো বলেছে, স্টিল এরিয়া হলো BF/H/W। দেখেন বি এইচ, এফ হলো 1.5, তারপরে এইচ, এইচ কত, থিকনেস কত বলেছে 18 ইঞ্চি। দেখেন 18 ইঞ্চি, কত দেওয়া আছে, 2400 দেওয়া আছে। ক্লিয়ার কি, ক্লিয়ার? আর বি হয়েছে 75, দুই ভাগ 7.5, 2 লেন 7.5 হলে একটা লেনের ইয়া হলো 2 দিয়ে ভাগ করলাম, যেহেতু আগে 24 ফিট ছিল দিয়ে ভাগ করছে, আর এখানে 7.5, তাইলে আমি 2 দিয়ে ভাগ করলাম, মিটারে ট্রান্সফার করে নিলাম। আর 100 আর এস বি হলো কত, এটা এখানে দেওয়া আছে 1750। এই দেখেন 1750, আগেরটায় আমরা ভাগ করেছিলাম 27,000 দিয়ে, করলে 1.3 ইঞ্চি স্কোয়ার/মিটার। এটা বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা? আমার জি ফর্মুলাটা স্যার, কত বুঝে ছিল, গেছে স্যার। ওই যে ফর্মুলাটা একটু চোখ বুলায় নেন। এখন এখন আসেন, এখানে দেখেন লেন্থ অফ দ্য টাইবার বের করেছে এই ফর্মুলা দিয়ে। আমি ওই ফর্মুলা দিয়ে বের করি। দেখেন আগে স্পেসিং, আমি যদি 1 সেন্টিমিটার ডায়ামিটারের বার ব্যবহার করি, π/4 এটা হলো 1 ইঞ্চি, আর এখানে এরিয়া হলো 1.33, তাহলে 58.9 সেন্টিমিটার পর পর আমার টাইবার ব্যবহার, ওটার একটু ইয়া করে 55 সেন্টিমিটার পর পর দিলাম। লেন্থ অফ দ্য টাইবার এল ইয়া হলো D/SS ডিভাইডেড 2 SB। ডায়ামিটার কত ব্যবহার করছি, 1 সেন্টিমিটারের ডায়ামিটার ব্যবহার করছে, এস এস দেওয়া আছে 1400, আর এসবি দেওয়া আছে 24.7, 2 দিয়ে ভাগ করলাম 28.5 সেন্টিমিটার। সেটা হচ্ছে একটু বড়, লেন্থ একটু বড় ব্যবহার করলাম সেফ সাইডে থাকার জন্য। ক্লিয়ার? আমি যে কোনো ফর্মুলাই ব্যবহার করতে পারি। এখানে ইয়াতে ট্রান্সফার করে নিতে হবে, সেন্টিমিটার, কেজি,
এগুলিতে ট্রান্সফার করে নিতে হবে, কারণ এই ফর্মুলাটা প্রয়োগ হবে অনলি মাত্র কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বুঝাইতে পারছি? জি স্যার। এইবার আসেন, আরেকটা বার ছিল ডুয়েল বার। ডুয়েল বার ডিজাইন, এটা সবাই ভালো করে শুনেন। একটা ডুয়েল বার স্টিলে যে লোড ট্রান্সফার হয়, এটা শিয়ারে হইতে পারে, বেন্ডিং এ হইতে পারে, বিয়ারিং এ হইতে পারে। মানে লোড তো ট্রান্সফার হবে লোহা থেকে, লোড হতে পারে, এটা শিয়ারে হইতে পারে অথবা বিয়ারিং এ হইতে পারে। তো এখন এই তিনটার কোনটায় লোড ট্রান্সফার হবে, সেই তিনটা ফর্মুলা আমি সেটাই minimum among the loads will be transferred load in dual bar। মানে এই তিনটার মধ্যে যে লোয়েস্ট হবে সেই লোডটাই ডুয়েল বার দিয়ে হবে। যেটা হাইস্ট সেটা ধরতে পারবেন না, কারণ যদি লোয়েস্টটা কিন্তু সেফ সাইডে থাকবেন না, রাইট? হ্যালো, হ্যালো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার, এতক্ষণ শুনি নাই স্যার। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি স্যার, এতক্ষণ শোনা যায় নাই স্যার। ওকে, আমি আবার রিপিট করি ডুয়েল বারটা। জি স্যার, বলেন স্যার। ডুয়েল বারে ডুয়েল বার সবচেয়ে ক্রিটিক্যাল ডিজাইন, কারণ হলো ডুয়েল বার আমরা জয়েন্টে ব্যবহার করি। তো ডুয়েল বার দিয়ে যে লোডটা ট্রান্সফার হবে, মানে আমার মাধ্যমে কনক্রিটে আসবে, কনক্রিট থেকে নিচে চলে যাবে। তো তো এই তিনটার মধ্যে যে লোয়েস্ট হবে সে তাকেই গভর্নিং লোড ক্যাপাসিটি হিসাব করতে হবে। আরেকটা বিষয় রাখি যে উপর দিয়ে যে গাড়িটা যাবে সেই গাড়িটার সম্পূর্ণ লোড এই ডুয়েল বার দিয়ে ট্রান্সফার হয় না। ডুয়েল বার দিয়ে ট্রান্সফার টোটাল লোডের সে কনক্রিট এবং অন্য উপায়তে লোড ট্রান্সফার করে। ডুয়েল বার 40% সর্বোচ্চ লোড ট্রান্সফার করবে। আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এখন তাইলে আমার দুটো লাগবে, লেন্থ অফ দ্য ডুয়েল বার কত ব্যবহার করব, আরেকটু হলো যে আমার কতটুক লোড আর কত ব্যাপার। তাইলে আমাকে জানতে হবে যে কে গভর্নিং করে, ফ্লেক্সারাল স্ট্রেস না বিয়ারিং স্ট্রেস না শিয়ারিং স্ট্রেস। এই তিনটার মধ্যে যে সবচেয়ে মেন হবে সেই লোড ট্রান্সফার হবে, অন্যগুলি উপায় না। এখন দেখেন, প্রথম একটা প্রবলেম, যেহেতু প্রবলেমটা করি,
আমার ফর্মুলা দেওয়া আছে উপরে, উপরে দেখেন ফর্মুলা দেওয়া আছে। লেন্থ অফ দ্য ডুয়েল বার হলো এলডি সমান 5D এফ এফ মানে ফ্লেক্সাল allowable stress in dual bar, FB bending allowable stress of the, yeah, আর এলডি প্লাস এলডি হলো জয়েন্ট উইথ এটা। আর 8 পয়েন্টে এখন দেখেন এলডি কিন্তু দুই সাইডেই আছে। তো আমাকে যখন ডিজাইন করতে হবে, এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ব্যবহার করব। দেখেন কিভাবে করি, আমি একটা প্রবলেম দিয়ে দেখি। ওকে, দেখা যায় জি স্যার, যে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, যায় the size and spacing of the dual bar at the expansion joint or construction joint of the rigid mechanism, মানে যে মাঝখানে যে জয়েন্ট প্রত্যেকটা স্ল্যাবে স্ল্যাবে যে থাকে, 25 ইঞ্চি থিকনেস হলো ফ্র্যাগমেন্টের, 25 সেন্টিমিটার হলো থিকনেস, রেডিয়াস রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস 80 সেন্টিমিটার। আপনাদের যখন রিজিড পেগমেন্টের ওয়েস্টগার মেথড পড়িয়েছে, মনে আছে কিনা? আছে? এই মেথডটা মনে আছে? পড়াইছিল স্যার ক্লাসে, জি স্যার। মনে জি স্যার আছে? মনে আছে। জি স্যার মনে আছে স্যার। হ্যাঁ, এখানে দেখেন নিচে লেখা আছে রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস, মনে আছে? এটা নির্ভর করে, ফিক্স উপর নির্ভর করে। এটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে এটা বের করতে হয়। ওকে, এখন আসেন। ওকে, দেখা যাচ্ছে এই জি জন্য লেখা আছে রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস হলো 80 সেন্টিমিটার, এটা দিয়ে দিয়েছে। আর যদি ক্যালকুলেশন চান, এটা ক্যালকুলেট করা যায়, এটা খুব বেশি কঠিন জিনিস না, এটা সহজে আমরা ক্যালকুলেটেড করি যদি কনক্রিটের আমাকে বলছে যে ডিজাইন লোড হলো 5000 কেজি, 500 5000 কেজি। ওই সর্বোচ্চ যে গাড়িটা যাবে তার ওয়েট হলো 500। ডেল্টার মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর ফ্লেক্সাল স্ট্রেস দেওয়া আছে সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর একটা হলো শিয়ারিং স্ট্রেস দেওয়া আছে 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমি 5D প্লাস 1400, 1400 কোথায় থেকে বসাইলাম? এই যে দেখেন, কারণ আমার ফর্মুলাতে এফ, প্রথমেই দেখেন এই ফর্মুলাতে কি দেওয়া আছে, এফ এফ ডিভাইড বাই এফ বি। তো 1400/100, দেখেন এখানে 1400/100 করে নিচ্ছি, ঠিক আছে। আর এরপরে হলো এলডি, এলডি এটা জানি না, এই সাইডের এটা দেওয়া আছে, এটা ডেল্টা দেওয়া আছে 2, নিচে ডেল্টা এই যে জয়েন্ট টু আছে 2, 2 দেওয়া আছে। এটাকে আমি একটু এখন ডায়োমিটার আমি ধরে নিই, ডুয়েল বার যেটা ব্যবহার করব সেটার ডায়োমিটার হলো 2.5 সেন্টিমিটার ধরে নিলাম। ধরলে আমি এলডি দুই সাইডে পেলাম এত এত। এখন এটা এলডি যদি এদিকে 45 ধরি, এখানে বসাই, দেখেন এদিকেও 45 আসে না, এদিকে 40.96 আসে। এদিকে যদি 40 ধরি, তাইলে এদিকে আসে 40.41। এদিকে যদি 40.5 ধরি, তাইলে দুই সাইডেই 45, তাইলে এলডি লেন্থ অফ দ্য ডুয়েল বার কত আসে? দুই দিকেই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সমান হবে যদি 40। কি
হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা সহজ ফর্মুলা আমি দেখে টুয়েলভ বাট বেড়ে এখন আর এখানে আর একটু মাঝখানে কিন্তু উইথ আছে 2 LD পাইছি। এই দেখেন আমি একটু ছবিও আঁকছি, ছবি আঁকলে ভালো বোঝা যাবে। উপরে এই যে ছবি, এখানে দেখেন এইদিকেরটা পাইছেন LD, তাহলে এখানে মাঝখানে তো এই জয়েন্ট আছে, এটা হচ্ছে 2 ইঞ্চি। তাইলে আমার এটা যোগ করতে তো হবে, তাইলে আমার কি হবে 40.5 প্লাস 2, 42.5 সেন্টিমিটার। আমি এটারে একটু বড় 43 সেন্টিমিটার থিকনেস নিলাম। ওকে কি? জি স্যার, ওকে স্যার। 2 ইঞ্চি তো আমার মাঝখানে আছে। আর আমরা আমাদের ফর্মুলা দেওয়া আছে, দেখেন LD যেহেতু পেয়ে গেছি, LD পেয়ে গেছি, এখানে দেখেন লেখা আছে শিয়ারে ফোর্স হলো 0.78 D²FS। ডির মান কত ধরছি 2.5 সেন্টিমিটার ধরছি। FS কত? FS আমার দেওয়া আছে ডুয়েলে। শিয়ারের স্ট্রেস কত দেওয়া আছে 1000। দেখেন আর তারপরে FB এটা হচ্ছে 1400 LD। ডেল্টা ডেল্টা হলো 2। এখান থেকে আমি বেন্ডিং এরটা আর বিয়ারিং এরটা পরে এই ফর্মুলা দিয়ে পেলাম। এই দেখেন এখানে আমি তিনটায় ব্যবহার করছি। ইন শিয়ার পেয়েছি 4966 কেজি, বেন্ডিং এ পাইছি 722 কেজি, আর বিয়ারিং এ পেয়েছি R804। তাহলে এই তিনটার মধ্যে মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 722। ডুয়েল বা কোনটা হবে? মিনিমামটা হবে কি? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে মানে বাকি দুটো গভর্নমেন্ট এইবার এখন শ্রেণী, এখন কত স্পেসিং ডুয়েল বার গুলি কত দূরে দূরে বসাবেন সেটা ব্যবহার করার জন্য আমরা দেখেন রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস কত দেওয়া ছিল 80, গুণ করলে কত আসে 144 সেন্টিমিটার। আসছে স্যার। ওকে, এখন স্পেসিং কেমন বের করে দেখেন, গ্রুপ ক্যাপাসিটি ফ্যাক্টর অফ দ্য ডুয়েল বার 1 plus 1.8 into L minus spacing divided by 1.8 radius of relative L divided by 1.8 into spacing নেগেটিভ না হয়, যতক্ষণ না হয় স্পেসিং ধরি 140 1.8 ইন্টু L, এটা আসে 144। 144 মাইনাস 35 স্পেসিং ধরেছি, ডিভাইড বাই 1.4 ধরেছি, তারপরে 1.44 দ্বিগুণ অফ স্পেসিং 2 ইন্টু 35 হলো 70। দেখেন 144 ইজ গ্রেটার দেন 70, সুতরাং পজিটিভ থাকে। তারপর 144 3 ইন্টু স্পেসিং 105, 35 35 35 তিনবার গুণ করলে 105, 144। তারপরটা 4 ইন্টু 35 করলে 140। এর পরের গুলি আর নিচ্ছি না, কারণ তখন নেগেটিভ হয়ে যাবে। কারণ 145 এর বেশি বড় হয়ে যায় কে 175, তখন ওটা নেগেটিভ হয়ে যাবে, সেজন্য ওটা নিতে পারবেন না। কিছু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ফ্যাক্টরটা আসে 2.57। ক্লিয়ার? ক্লিয়ার এই স্যার। যোগটা করলে 2.57। এখনো শেষ হয় নাই, এত সোজা ডিজাইন যদি শেষ। এখন আমি বলছিলাম কি 40%, 5000 হচ্ছে লোড ছিল, তার 40% নেয়। 40% যদি ডুয়েল বার নেয়
তারে ক্যাপাসিটি কত ছিল? ক্যাপাসিটি হলো 722, ভাগ করলে কত আসে? 277। আমার আসছে 257। তাইলে আমার ডিজাইন হয়নি, স্পেসিং দেওয়াটা ঠিক হয়নি। স্পেসিং 277 এর কাছাকাছি আসতে হবে। তাইলে এখন 30 বসাই। 30 বসালে 144, 30 / 144, 60, এরকম করে এটা করলাম। দেখেন, এরপরে গেলেই সেটা 120-এর পরে আর করলে 150 হয়ে যায়, তখন নেগেটিভ হয়। তাহলে এটা আসে 2.92, 272 আসে না। তাহলে ডুয়েল বার 32 বসাই, তাহলে দেখেন এটা 277 আসছে। তো এটা 277 এর কাছাকাছি এবং সমান হয়ে গেল। তাইলে আমার ডিজাইনে ডুয়েল বার গুলি কত স্পেসিং 32 সেন্টিমিটার পর পর বসাইতে হবে। কিছু বুঝাইতে পারলাম? জি স্যার, এটা টেকনিকটা কিন্তু ফ্যান্টাস্টিক। জি স্যার, কয়েকবার ট্রায়াল এরর করলেই মিলে যাবে স্যার। আপনারা তো শুধু স্ট্রাকচার হইলো আপনাদের প্রিয় সাবজেক্ট। দেখেন কত কিছু মনে রেখে তারপরে কিছুই বুঝেন নাই। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছিল স্যার। বুঝছেন? বুঝেছেন? জি স্যার। আরসিসির পুরো ডিজাইন। এখানে প্রথম ভুল কোথায় হয়েছে? প্রথম ভুল হয়েছে, একটু বলে নি, ট্রান্সভার্সে এখানে 2700 ব্যবহার করা হয়েছে। 2700 ব্যবহার করবেন না। 3300 দিয়ে মেইন বারে 3300 দিয়ে, 33,000 দিয়ে করে আমাকে পুরো অঙ্কটা করে আমাকে পাঠাইতে হবে। জি স্যার। উম, বাকিগুলি ঠিক আছে। আমার কথা হলো যে আপনারা যদি 2700 দিয়ে করেন তাও হবে, কিন্তু ওইটা পারফেক্ট হবে না, ওভার ডিজাইন হয়ে যাবে। জি স্যার, 33,000 দিয়ে করবো স্যার। আর আপনারা ওখানে 27, কত, 7 ইঞ্চি সেন্টিমিটার, এখানেও 7 ইঞ্চি দিয়ে আমার ডিজাইন করা আছে। এটা ক্যালকুলেশনটা করে আমাকে জমা দিবেন। তারপরে আরেকটা ক্লাস নিতে পারলে আমি টেলিফোন করব। জি স্যার, অবশ্যই স্যার। ওকে, এটা আমি আজকে জি স্যার। স্যার আমাদের মানে এই আর ক্লাস হবে নাকি স্যার এইটার? চেষ্টা করব। যদি পরীক্ষার আগে না পারি, পরীক্ষার পরে হইলেও নেব, কারণ আপনাদের জেনে যেতে হবে তো। জি স্যার, পরীক্ষার পরে হইলেও স্যার মানে এটা যদি করাইতেন ভালো হইতো স্যার। হ্যাঁ, এটা আমার টার্গেট আছে। জি স্যার ঠিক আছে, জি কারণ স্যার, অবশ্যই স্যার। একদম clear তো, যেরকম তার বোকা বানায় লাভবান না হয়ে যায়। জি স্যার, অবশ্যই স্যার। স্যার এখানে মানে টোটাল এক্সপেরিমেন্ট কয়টা স্যার? 5টা হলো। আমরা আরো মানে আমরা 10টা করাই, কিন্তু জি স্যার। দুটো খুব ইম্পর্টেন্ট না, আমাদের সে বেশি অ্যাপ্লাই হয় না। আর এটা খুব দরকার। জি স্যার, তাহলে ওই স্যার 3টা এই, করাবো। জি স্যার, অবশ্যই স্যার। যেমন তাহলে স্যার বাকি, কার্ভের উইড যে বাড়িয়ে দেয় হয়, তখন উইড বাড়িয়ে দিতে হয়। এটা প্র্যাকটিক্যালি আপনি এমনিও পাবেন।
তো ওইটা পেইন্টিং না। আহ, আর আমার ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যাম হয় না? জি স্যার। কতক্ষণ, কোন ট্রাফিক জ্যামে কতটুক লেন্থের ডিলে হবে, এটাও ক্যালকুলেশন করা যাবে। আমি হলুদ আর তাতে জায়গায় কতটুক দেরি হবে এটা বলা যায়। হ্যাঁ, সেটাও প্র্যাকটিক্যালি বাংলাদেশে কইরা লাভ নেই, কারণ এমনি তো শুনছি বাদ দিয়ে আমি, তারপরে রাস্তার যে ক্র্যাকিং হয়, বিভিন্ন টাইপের ক্র্যাকিং হয় রাস্তা, সেই ক্র্যাকিং গুলির সাথে একটু পরিচিত না থাকলে আপনাকে কন্ট্রাক্টর ধোকা দিয়ে দেবে। জি স্যার, বুঝতে পারছি। আর তাহলে স্যার এগুলো আমরা পরেও রাস্তার, করতে পারবো স্যার। হ্যাঁ এটা করব, এটা আমরা ইনশাল্লাহ করব। হ্যাঁ, আপনি একটা জি ইমেল স্যার। করে দেন। জি আচ্ছা স্যার। স্যার আমাদের ট্রান্সপোর্টেশন স্যার এই থ্রিতে স্যার মেইন এক্সামের জন্য স্যার, মানে আপনি তো 4টা পিডিএফ পড়াইছিলেন স্যার, তো মানে আমাদের কি ওইগুলো পড়তে হবে কি স্যার? কি? স্যার আমাদের মেইন কোর্সে স্যার ট্রান্সপোর্টেশনের জন্য তো আপনি 4টা পিডিএফ দিছিলেন স্যার, তো ওইখানে সবগুলা করতে হবে কিনা? সবগুলি করতে হবে, সবগুলি ইম্পর্টেন্ট। জি আচ্ছা স্যার। লেখাপড়ায় এখন তো আপনারা বাইচা গেছেন, আপনারা বাইচা গেছেন, ও বি বেজে নাই, আপনারা তো একটা অল্টারনেটিভ পান না। জি স্যার। এটা বাদ, দুইটা ব্যাচ, 1, 1 এবং 2, ওরা যা প্রশ্ন থাকবে সবগুলি আনসার করতে হবে বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং এ এখন বাধ্যতামূলক করে দিছে, ও বি বেজে কোনো অল্টারনেটিভ দেওয়া যাবে না। জি স্যার, কিছুটা চেঞ্জ আসছে স্যার। কোনো প্রশ্নের কোনো অল্টারনেটিভ দিতে পারবেন না, ডাইরেক্ট 3টা প্রশ্ন করবেন, 3টে আনসার করতে হবে, নাইলে ফেল। জি স্যার। তারপরে আরো কথা আছে, নতুন থাকে নাকি, যদি ল্যাকিং থাকে আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। ধরেন আপনি দিলেন, পাস, কিন্তু C3 মানে এটা সিও, সিও বলে, হ্যাঁ, ওইটা 3, 1 আছে, এটা তারপরে কোন রকমে একটা পাস করে বাইরে হয়ে গেছে, মানে আপনি সি পাইলেন বা C+ পাইলেন, বলছে পাস করাবেনি, ওকে এক্সট্রা অ্যাসাইনমেন্ট দিয়ে ওই C3-র অঙ্ক দিতে হবে, C4-এর অঙ্ক দিতে হবে, ওইটা আবার সে জমা দিবে, করে ওই অ্যাসাইনমেন্ট কন্ট্রোলার সেকশনে পাঠাইতে হবে। এত সোজা, কোনো বাদ নাই, কোনো কিছু বাদ নাই। জি স্যার, অবশ্যই স্যার। টিচারদের খবর বাইরে হয়ে যাবে, একজন টিচারই হিমশিম খেয়ে যাবে তার একটা কোর্স শেষ করতে হয়। কেউ ধরেন C1 বাদ গেছে, কেউ C2 বাদ গেছে, কেউ C4 বাদ গেছে, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিতে হবে, আবার এগুলির বান্ডিল করে কন্ট্রোলারে পাঠাইতে হবে। জি স্যার, তাহলে তো স্যার অনেক লং প্রসেস স্যার। হ্যাঁ, মানে খবর বের করে। জি স্যার।